এখন উপায়? আমিও তো পড়ে যাব। আমায় ধরুন আগে। আমি আগে এখান থেকে বের হই। ইউ মিস হেল গার্ল, আমার হাতও লেগেছে। তোমার আর আমার হাত আটকে গেছে। যা শালা, এ কি হলো? এটা হওয়ার কথা ছিল। হেরা হাত ছাড়াতে চাইলে দেখে হাত যেমন করে ধরেছিল ঠিক তেমন করে আটকে আছে। এই ফাউল গিটারওয়ালা, আপনি আঠা ধরতে গেলেন কেন? হ্যাঁ, আপনি ইচ্ছে করে করেছেন এসব? এক থাপ্পড়ে গাল লাল করে দেব। মিস হেল গার্ল কোথাকার। ইচ্ছে করে যদি করতাম তাহলে তোমাকে এখানে ফেলতাম, আমার সাথে জোর লাগতাম না। বিরক্ত হয়ে টানাটানি করতে থাকে দুজন। নাভানের ডান হাত এমনি কাটা, বাঁ হাতে জোর দিতে পারছে না। সে এক পা দিলে তারও জুতা আটকে যাবে হেরার মতো। তাই তো বিরক্ত চোখে তাকায় হেরার দিকে। এদিকে নিচে পড়ে থাকা চার ভণ্ড করুণ সুরে বলে, ভাই ইজ্জত বাঁচা, প্যান্ট আটকে গেছে। শালার আটকানোর আর কিছুই পেল না, শেষে পাছা। বইন, আমার হাত। বইন, আমার পা। নাভান চারজনের দিকে চেয়ে তারপর হেরার দিকে তাকিয়ে বলে, এই মিস হেল গার্ল, জুতো করে লাভ দাও। আরে লাফ দিব কেমন করে? আচ্ছা আপনি সরেন, তারপর লাফ দিব। আমি সরবো কেমন করে? হাত যে আটকে আছে। তো আমি লাফ দিব কি আপনার উপর, অশুভ গিটারওয়ালা? একটা বাজে কথা বললে ধাক্কা মেরে ফেলে দেব। মারেন দেখি, মারেন। সাথে যে আপনিও আটকা ভুলে গেছেন। পড়লে আমাকে নিয়েই পড়বো আমি। আপনাকে নিয়েই পড়বো চান্দু। এদিকে হাবলার মতো তাকিয়ে আছে নিচে পড়ে থাকা চার ভণ্ড। ওদের করুণ সুর তুলে বাক্য প্রদান করে, ভাই আর বোন আমাকে বের কর, পরে সময় করে ঝগড়া করিস, আমরা তোদের ঝগড়ায় উৎসাহিত দেব, কিন্তু এখন বাঁচা আমাদের। নাভান দাঁত কটমট করে তাকায় হেরার দিকে। এই মেয়ে, জুতা খুলে আমার পায়ের উপর পা রেখে ভর দিয়ে এদিকে আসো। জুতা তো আটকে গেছে। মিস হেল গার্ল, কথার বেলায় তো বোমার থেকে ফার্স্ট বলো। খুটনামি বুদ্ধি তো ভালোই জানো, তো এখন ভালো জায়গায় বুদ্ধি কাজে লাগাতে পারো না? নাভানের কথায় বেশ অপমানিত হয় হেরা। ঘুরে ফিরে এই অসভ্য গিটারওয়ালার সাথে আটকাতে হলো। দরকার পড়লে পিছনে কুকুর সামনে হিজড়া, তাদের সামনে হাটকা পড়তো। তা না হলে গাজীপুর রেল স্টেশনের জ্যামে আটকা পড়তো। তা না করে এই অসভ্য গিটারওয়ালার সাথে আটকাতে হলো। না, বেশি হাইপার করা বা হওয়া যাবে না। তখন এই ব্যাটা আবার কি করে কে জানে। নাভান ধমকে ওঠে, এই মিসাইল, জুতা খুলে আমার পায়ে ভর দিয়ে এদিকে আসো। বলে এক পা বাড়িয়ে দেয় নাভান। কিন্তু পা ফ্লোরে রাখে না। হেরা জুতা খুলে পায়ে ভর দেয়। কিন্তু হেরার ডান হাত আর নাভানের বাম হাত জোট লাগার কারণে সব উল্টা লাগছে। হেরা আরেক পা উঠাতে বেকায়দায় দুজন পড়ে যায় একে অপরের উপর। নাভান নিচে আর হেরা উপরে, কিন্তু পিঠ নাভানের বুকে। উল্টো হয়ে পড়েছে, যার দরুন নাভানের মুখ হেরার ঘাড়ে স্পর্শ লাগে, আর হেরার মাথা নাভানের নাকে। বেচারা নাকে ব্যথা পেয়েছে অনেক। চোখ থেকে পানি বের হয়ে গেছে সাথে সাথে। বিশেষ করে নাকে ব্যথা পেলে চোখ থেকে পানি পড়ে, আর সেটাই হয়েছে নাভানের। এদিকে চার ভণ্ডর চোখ বেরিয়ে আসার উপক্রম। নাভান হেরাকে দেয় আবার ধমক, মিস হেল গার্ল, উঠছে না কেন? আমি কি বেড নাকি যে আমার উপর শুয়ে থাকবে? আপনি বেড? হ্যাঁ ব্যাডই তো। তাও নারকেলের খোসা দিয়ে যে বেড বানায়, সে কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, জাজিম। আপনি সেই শক্ত বেড যার উপর শুয়ে আরাম নেই, এমন শক্ত বেড যাতে কারো কপালে না পড়ে। আমার পিঠের হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গো, উফ। এই শরীর নাকি পাথর, আল্লাহ জানে। ইউ মিস হেল গার্ল, এখন তুমি না উঠলে আমি তোমার উপর উঠবো। ভাই তোরা একজন আরেকজনের উপর পরে উঠিস, আগে আমাদের এই জায়গা থেকে ওঠা। ঝগড়ায় এত ব্যস্ত যে তারা কি করছে আর কি বলছে কেউ বুঝতে পারছে না। হেরা উঠতে নিলে আবার হাতে টান লাগে। উল্টা হওয়াতে সুবিধা মতো উঠতেও পারছে না। নাভান তার কাটা হাত দিয়ে হেরার কোমর জড়িয়ে ধরে শক্ত করে ঘুরিয়ে হেরাকে নিজের বুকের সাথে মিশিয়ে অনেক কষ্টে দাঁড় করায়। হাতে টান লাগাতে হেরার হাতের চামড়া একটু ছিঁড়ে যায়, আর রক্ত বের হতে থাকে। নাভান আর টান দেয় না, আরো শক্ত করে হেরার হাত চেপে ধরে। পকেট থেকে ফোন বের করে জিনুকে নাম্বারে ফোন দেয়, কিন্তু বেচারিও দূরে আছে, 2 ঘন্টা লাগবে আসতে। স্যারের নাম্বারে ফোন দিচ্ছে, তাও অফ দেখাচ্ছে। ভাই সময় লস করিস না, পরে প্যান্টের সাথে পাছার চামড়াও না উঠে যায়। রুষা অধীরের বকবক শুনে বিরক্ত। তাদের হাত আর পায়ের চামড়া যে ছিঁড়ে যাচ্ছে এদিকে, তাও তো এই লাইভ টেলিকাস্টের মতো বকবক করছে না। বিরক্ত নিয়ে বলে রুষা, এই, আপনার মুখটা বন্ধ করবেন? এক কাজ করেন, আপনি উঠে পড়েন। প্যান্ট ছিঁড়ে গেলে ছিঁড়ে যাক। এতদিন ফ্রন্ট পার্ট দেখেছে, এখন ব্যাক পার্ট দেখবে। রুষার কথায় অধীর চোখ বড় বড় করে তাকায়। রোজ আর সৃজন হেসে দেয়। এদিকে নাভান ফোনের উপর ফোন লাগায়, কিন্তু স্যারকে পাচ্ছে না ফোনে। ভাই আমার ফোন নে, বিচ্ছু বাহিনীদের ফোন দে।
বলেই যেই ফোন পকেটে হাতড়ে খুঁজে, তখনই চোখ পড়ে ফ্লোরের উপর। ফোনটা উপর হয়ে পড়ে আছে অবহেলায়। ভাই এটা কি হলো? আমার আইফোন? ভাই অনেক দোয়ার ফসল। এটা আমার, এটা আমার সাথে হতে পারে না। বেচারার ফোনের সাথে কি শত্রুতা! একবার পানিতে ডুবিয়ে হত্যা, তো একবার সুপার গ্লুতে আটকা পড়ে দম যায় যে অবস্থা। আরে, দরকার পড়লে ব্যাক সাইড দেখাতো সে, তাও ফোনটার সাথে এমন অঘটন না ঘটতো। সৃজন ধমক দিয়ে বলে। চুপ শালা। ফোন গেলে ফোন পাওয়া যাবে, কিন্তু ইজ্জত গেলে তো আর পাওয়া যাবে না ভাই। আগে দোয়া কর ওই মহিলা জাতের নজরের থেকে নিজেদের হেফাজত করব কিভাবে। এই মহিলা কই পাইলেন? শালা আবাল আমাগো কি, এই মহিলা কই পাইলেন? শালা আবাল আমাগো কি মহিলার মতো লাগে? আমরা সেরি মানে মেয়ে, মহিলা আর ছেড়ির তফাৎ বোঝো না? যত সব আবাল। রোজের মহিলা ডাকটা তাদের মুখে শুনতে কেমন জানি বিরক্ত লাগছে। তার মনে মহিলা মানে বয়স্ক মানুষ, তাই তো সৃজন মহিলা বলাতে কেমন তেলে বেগুনে চলে উঠেছে। সৃজন, ফোন দে। সৃজনের ফোন হাতে নিতেই দেখে ফোনে চার্জ নেই। নাভান দেয় এক আছাড়। নিজের ফোন ফ্লোরে দুই ভাগ হয়ে পড়ে থাকতে দেখে সৃজন চিল্লিয়ে ওঠে। এ ভাই, এ কি করলি? যে ফোন দরকারের সময় কাজে লাগে না, সে ফোন না রাখাই ভালো। একেবারে উচিত হইছে। তোমাকে আমি পরে দেখে নেব মেয়ে। তোমাদের ফোন দাও। হেরাদের উদ্দেশ্যে বলে নাভান। হেরার সংক্ষিপ্ত উত্তর। আমরা ফোন নিয়ে আসি ইউনিভার্সিটিতে। নাভান ভাবনার মাঝে পড়ে যায়। কাল ভার্সিটি অফ, আবার পরশু খোলা। এখন এমন অবস্থায় থাকলে সবাই বিপদে পড়বে। নাভান সৃজনের উদ্দেশ্যে বলে। কারের চাবিতে। আজ ভাগ্য ভালো, কার নিয়ে এসেছে সৃজন। মুখটা প্যাঁচার মতো করে চাবি ছুরি মারে নাভানের দিকে। চোখের ইশারা করে হেরাকে চাবি ধরতে বলে নাভান। সেও কিছু না বলে চাবি ক্যাচ ধরে। তোরা থাক, আমি 1 ঘন্টার ভিতর আসছি। এই বলে নাভান হেরা চলে যায়। তারা চলে যেতেই সৃজন রোজকে উদ্দেশ্য করে বলে। ওই মহিলা তখন কি বলেছিল? বলছি আবাল ফোন নিয়ে ঘোরে, কিন্তু ফোন কাজে লাগে না। আবাল মার্কা ফোন, আবার আবাল মার্কা মালিক। আমার তো ফোন আছে, তোমার তাও নাই? আমি ওইসব ফোন চালাই না, যে ফোন শো করা, বাট কাজের বেলায় ঠন ঠন। ইডিয়েট। ভাই চুপ যা, দেড় ব্যাটারির গ্রুপের সামনে বার ঝগড়ার আউট পাবে। চুপ যা ভাই, খুব চিন্তায় আছি। সত্যি কি পাশা থাকবে তো? না চামড়া উঠে লাল গোলাপি হয়ে যাবে। এদের ঝগড়া লেগেই থাকে। আরে আরে আস্তে হাঁটুন। দেখো, আমার বিরক্ত লাগছে তোমার মতো মেয়েকে সাথে নিয়ে হাঁটতে, তাই তাড়াতাড়ি আপদটা ছড়াতে পারলেই হলো। আমি মনে হয় খুব খুশি। কই যাবেন আপনি? জমের বাড়ি। মানে? মানে কি? এমন ভাবে বলছো মনে হয় বিয়ে করতে যাচ্ছে। তোমায় জমের বাড়ি দেখিয়ে আনবো, তাই নিয়ে যাচ্ছে। মিসাইল গার্ল, একটা কথা বললে হাত টান দিব। গোমরা মুখ করে হেরা উত্তর করে। ছিলবে কি করে? গন্ডারের চামড়া কি আর এত সহজে ছেড়ে নাকি? ইউ, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। হঠাৎ হেরাকে পাজা কোলে তুলে নেয় ডান হাত দিয়ে। মেয়েটা এমন ভাবে হাঁটছে ক্যাম্পাস পেরোতেই 1 ঘন্টা লেগে যাবে। নিজেকে নাভানের কোলে দেখতেই হেরা চেঁচিয়ে ওঠে। এই নামান আমায়। আপনার সাহস হয় কি করে আমায় কোলে তুলে নেয়ার? অসভ্য গিটার বলার নামান বলছি। নাভানের কথা না শুনে কারের সামনে দাঁড় করায় হেরাকে। চাবি দিয়ে দরজা খুলে, কিন্তু কিভাবে গাড়ি ড্রাইভ করবে? হেরা ঠাট্টার সুরে বলে। খুব তো হিরোগিরি দেখিয়েছেন, এবার ড্রাইভ করবেন কি করে? এক হাত কাটা আর এক হাত জোর লাগানো। আহ হেরাকে কথা শেষ করতে না দিয়ে নাভান এক কাজ করলো। এবার নিজে সাবধানে ঢুকে হেরাকে হ্যাচকা টানে নিজের কোলে বসিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করে। হেরার উদ্দেশ্যে বলে। তোমার মতো বুদ্ধি হাঁটুতে নিয়ে ঘুরি না। আমার রিয়েল হিরো মিস মেহরিমা ইসলাম হীরা। আমার কেবিন থেকে বের হতে বলছি শামসুল। উফ সুন্দরী, এমন করছো কেন তুমি? দেখো, তোমার জন্য এখনো আমি সিঙ্গেল রয়ে গেছি। এখনো তোমাকে দেখলে বুক চেনচেন করে। তাই তো রাজনীতি সূত্র ধরে তোমার কাছে ছুটে আসি বারবার। অ্যাডভোকেট কাজল খানের রাগটা বরাবরের মতো বেড়ে যায় এই লোকের আগমনে। মুহূর্তেই মুখাবয়ব পাল্টে যায় কাজল খানের। এই লোকটাকে কবে গুম করে দিত কাজল খান? কিন্তু নোংরা মানুষকে মেরে হাত ময়লা করা তার স্বভাবে নেই। তারা এমনিতেই ফেঁসে যায়। সেই ফাঁসানোটাই তিনি খুব শুকনোভাবে ফাঁসান। কিন্তু শামসুল চৌধুরীর বিষয় অন্যরকম। তিনি শিয়াল পণ্ডিত, তাকে ধরা এত সহজ না। তাই তো কাজল নীরব আছে। আগে সব প্রমাণ হাতে পেয়ে নিক, তারপর বোম ব্লাস্ট করবেন তিনি। শামসুল চৌধুরীর কথা শুনে কাজল খান বলে ওঠেন। তোর পাওয়ার পয়েন্ট এমন দুর্বল ছিল যে প্রথম বই স্লাইড স্কিপ তাকে সবার সামনে তোর পরিচিতি না দেওয়ার কারণে চলে গেছে। আর দ্বিতীয় বউ স্লাইড শো দেখেই কেটে পড়েছিল, কিন্তু তাকে তুই কি করেছিস? রাগে তেতে আবার বলে।
আর শোন, তোর জন্য একখানা টিকিট কাটাই, বাইরে গিয়ে পাওয়ারফুল চার্জ দিয়ে আয়। শামসুল হেসে উত্তর দেয়। তারা লগ আউট করছে কারণ তারা পাওয়ার কম ছিল না, বরং ওদের ক্যাপাসিটি কম ছিল আপডেট সহ্য করা, তাই কেটে পড়েছে বা আমি ডিলিট করে দিয়েছি আমার লাইফ থেকে। কাজল মুখ ঘুরিয়ে নেয়। এই লোক যে এক নাম্বারের অসভ্য তা তার জানা। জীবনে কি পাপ করেছিল যে এই লোকের মুখোমুখি বারবার হতে হয় তাকে? উফ ম্যাডাম, বলছি না তোমার 10টা বিয়ে হোক, তুমি বুড়ি হয়ে যাও, বাট একদিনের জন্য হলেও আমার বউ করব তোমায়। তোমায় আমার বেডে নেব। তোমার এই তেজ এই বয়সে আমি নষ্ট করে দেব জাস্ট এক রাতে। আমিও কিন্তু বুড়ো হইনি তোমার এক্স স্বামীর মতো। তোমার জন্য এখনো ছেলের সাথে জিমে যাই। বিশ্বাস করো, তোমায় দেখার পর আমার কোনো মেয়েকে ভালো লাগে না। কত মেয়ের সাথে আট কাটাতে যেতাম, কিন্তু তাদের মাঝে তোমায় খুঁজে পেরাতাম। তাই তো সব ডিলিট করে ফেলি লাইফ থেকে। তোমার মতো একা থাকি। যতই হোক পছন্দের মানুষ একা থাকবে, আমি কি করে দুকা থাকি বলো? শামসুল চৌধুরীর এমন কথা শুনে মাথা ফেটে যাচ্ছে রাগে। তারা এমন পজিশনে আছে যে কেউ কাউকে কিছু করতে পারবে না প্রমাণ ছাড়া। মন্ত্রী শামসুল আর অ্যাডভোকেট কাজল খান, তাদের উঠা বসা একসাথে। আগে জ্বালাতো, কিন্তু এখন জ্বালানোর মাত্রা অত্যাধিক। নাভানকে তেমন কিছু জানায়নি কাজল খান। চান না পুরনো কিছু আবার তাদের সামনে আসতে, কিন্তু ভয়ও কম দেখায় না। কাজল খান চোখে রক্ত আগুন নিয়ে বলে, এই জঘন্য কথা বলার সাহস কিভাবে পেলি? শোন ভালো করে, আর একবার এমন নোংরা জবাব খুললে তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে দিব। আমার অভিশাপ লাগলে আজরাইলও তোর কাছে হালকা লাগবে। তোর মুখের জবান কুকুরকে খাওয়াবো, যাতে তুই বুঝিস সম্মান কি জিনিস। আজ এখানেই শেষ সতর্কতা। এই পথ ছাড়, না হলে এমন শাস্তি দেব যে নামটুকু আর খুঁজে পাবি না। জাওয়াদ খান, তেজ ভাঙতে পারিনি তোমায়, আমি ভেঙে দেবো। বিদেশ যেতে হবে না আমার, আমি এমনিতেই স্ট্রং। চাইলে টেস্ট করতে পারো। তোমার এক্স স্বামীর থেকে সুখ বেশি দেবো, এটা শিওর এই বয়সে। উফ, ওই মুখটা আর এক সেকেন্ডও খুলবি না। যে জবান দিয়ে তুই আমায় অপমান করিস, সেই জবান দিয়েই তুই নিজের কবর ডেকে আনছিস। শোন ভালো করে, আমি কোনো দুর্বল মানুষ না। আমি মা, তাও 2 সন্তানের। আর মায়ের রাগ মানে আগুন, জানিস সেটা? যেটা পুড়লে ছাই থাকে শুধু, নাম না। আমি যদি উঠে দাঁড়াই, তাহলে তোর হাঁটু অবধি কাঁপবে। আর আমার ছেলেরা যদি পাশে থাকে, তোর প্যান্ট এমনিতেই খারাপ হয়ে যাবে। তাই সাবধান করছি তোকে। আবার তোমার ছেলে? আরে আমার ছেলেও তো বলতে পারো। তোর লজ্জা করে না? না, তোমার সামনে আমার লজ্জা করে না। তোর ভাগ্য ভালো, তুই একটা মানুষের জন্য বারবার বেঁচে যাচ্ছিস। কেবল তাকে কথা দিয়েছি বলে তুই এখনো জীবিত, না হলে তুই এতদিন মাটির নিচে থাকতি। উফ, রাখো তোমার শোকল্ড কথাবার্তা। ছেলেকে বলো আমি আর তুমি অতি শীঘ্রই এগোচ্ছি। হ্যাঁ, বলবো তোর কাফনের কাপড় কিনতে। শোন, আমি প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু আমার ছেলেরা নয়। যদি শোনে তাদের মাকে অপমান করছিস, থেমে আবার বলে। তোকে কাফন ছাড়া দাফন করে দেবে আমার 2 চাঁদ। শামসুল খালি হাসে, কিছু বলে না। কাজল খান এখনো সত্যিটা খুঁজে বেরোচ্ছে। যেদিন সত্যিটা বের হবে সেদিন তার পতন নিশ্চিত। কিন্তু যদি কিছু ঘুরতে গিয়ে সাপ বের হয়ে যায়, এই ভয়েও আগাতে পারেন না তিনি। সেই দেওয়া মূল্যবান জিনিসটা যদি কিছু হয়, তখন নিজেকে কিভাবে ক্ষমা করবে? না, সে পারবে না। কিন্তু এই শামসুলকে এত সহজে মারা যাবে না। তাহলে সত্যিটা সে কোনোদিন প্রমাণ করতে পারবে না। শামসুলের কাছে কি মূল্যবান জিনিস আছে তা বের করতে হবে। কে এমন বলেছে তার সেই, যার জন্য এই শামসুল অসভ্য লোকটাকে তার সহ্য করতে হয়? আর কেনই বা সত্যি সামনে আনতে ভয় পায় কাজল? প্রশ্ন রয়ে গেল। উত্তর কবে বের করবে কাজল, দেখা যাক। আমি আজ থামছি, কারণ আমি চাই তুই বেঁচে থেকে ভয় পাস। কিন্তু যদি আর একবার আমার দিকে কুদৃষ্টি, কটু কথা বা নোংরা ইশারা করিস, তা যদি আমার ছেলেদের কানে যায়, তখন শাস্তি আমি দেব না, আমার ছেলেরা দেবে। তোর ভাগ্য নিজে এসে তোকে ছিঁড়ে খাবে, তখন দেখিস। কাজল এক পায়ে গিয়ে এসে আবার বলে, এলাকা ছাড় মানুষ, হা, নইলে এমন জায়গায় পড়বি যেখানে চিৎকার শোনারও কেউ থাকবে না। শুভ গিটারওয়ালা আমার এমন ভাবে জাপটে ধরেছেন কেন আপনি? নাভান বিরক্ত নিয়ে গাড়ি ড্রাইভ করছে। এদিকে ঠিক মতো ড্রাইভ করতে না পেরে আরো মিশিয়ে নেয় নিজের সাথে হেরাকে। হেরার দম বন্ধ হয়ে আসছে।
এদিকে ড্রাইভেও মনোযোগ দিতে পারছে না নাভান কোনো এক কারণে, যার জন্য সে নিজেই বিরক্ত। মেয়েলি ঘ্রাণে তার শিরা উপশিরা ফুলে যাচ্ছে। লাইফে এমন কিছুর মুখোমুখি সে কোনোদিন হয়নি, আর না মেয়েদের এত কাছে এসেছে। নাভানের মন চাচ্ছে এই মেয়েকে মাথায় তুলে এক আছাড় দিতে। কি মাখে শরীরে যে নাভানের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার মিসাইলের মতো ফুরফুর কথা বলতে থাকে। নাভানের মাঝে মাঝে মন চায় কস্টিপ এনে মুখে লাগিয়ে দিতে। মেয়ে মানুষ থাকবে চুপচাপ? না, এ একটা কথা বললে সে 10টা কথা রেডি করে রাখে। নাভান বিরক্ত মাখা চোখে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, তুমি যে আমার বউ, তাই জাপটিয়ে ধরেছে। কি বই গেছে আমার আপনার মতো অহংকারী অশুভ গিটারওয়ালার বউ হতে? তওবা পড়ুন এই কথা বলার জন্য। কি বললে তুমি? অ্যাটম বোম? কি ভাবছো তোমার মতো মেয়েকে শেহতাজ খান নাভান জড়িয়ে ধরবে? শখে ধরলে ওই ক্যাম্পাসের মোড়ে ঘুরতে থাকা পাগলিকে ধরবো, তোমাকে না। তুমি আমার টাইপ না। না তোমার ব্যাপারে আমার কোনো কিউরিয়াসিটি আছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, মিসেল গার্ল, আমার সাথে নিজেকে মেলাতে যেও না। থেমে রাগ নিয়ে আফসোসের সুর তুলে নাভান। কপাল, নিজের বউকে করে নিতে পারলাম না। তোমার মতো অ্যাটম বোম কলে উঠে বসে আছো। কি দুর্দশা এলো আমার জীবনে। আবার আবার এই লোক আবার তাকে অপমান করেছে। কি খালি আমার টাইপ না? তুমি আমার টাইপ না মানে কি? কেউ কি কারোর টাইপ হয় নাকি? যে যার মতো। আর হেরার কি খেয়ে দিয়ে কাজ নেই ওই অহংকারী গিটারওয়ালার টাইপ নিজেকে বানাতে? আবার তাকে রাস্তার পাগলির থেকেও নিচু ভাবছে। না, পারা যায় না। তার থেকে নিজেকে উপরে উঠতে হবে। তার জন্য দরকার বোমার মতো উচিত জবাব। হেরাও নাভানের মতো করে বলে ওঠে, শুনুন, অশুভ গিটারওয়ালা অহংকারী লোক, আমারও না কোনো আগ্রহ নেই আপনার টাইপ হতে। আর আমি কি আপনাকে বলেছি আমায় কোলে নিন? আপনি তো কোলে নিলেন, এখন আমায় কথা শোনাচ্ছেন? আপনি যা শোনাচ্ছেন সব ভিত্তিহীন কথা। আর রাস্তার পাগলি আপনার জন্য পারফেক্ট আছে, সেই মানাবে দুজনকে, বুঝলেন? ইউ মিসেল গার্ল, করে না নিলে গাড়ি ড্রাইভ করতাম কি করে? মিসেল গার্ল, আর 2-3 ঘন্টা আমার পক্ষে তোমার সাথে বসে থাকা অসম্ভব। তাই কিভাবে বিপদ থেকে বের হবো সেটাই করছে। হেরাও মনে মনে গালি দিয়ে যাচ্ছে নাভানকে। এদিকে কোলে ওঠার কারণে ভালো করে দেখতে পারছে না। নাভান কাটা হাত দিয়ে কোনো মতে ড্রাইভ করছে। আবার প্রচুর ভিড় লেগেছে। ঝিনুককে ফোন দিয়ে জলদি আসতে বলেছে নাভান। সে বাইক নিয়ে আসছে, তার বেশিক্ষণ লাগবে না। তাড়াহুড়ির জন্য এসে নাভান পড়েছে বিপাকে। আজ কি হলো এত ভিড় রাস্তায়? এদিকে এসি ফুল স্পিডে চালু করে দিয়েছে নাভান। হেরা শীতে কাঁপছে। বিরক্তি নিয়ে বলে, এই অশুভ গিটারওয়ালা, আমায় কি মারতে চাচ্ছেন এসি চালিয়ে? আর একটু পর কাঠ হয়ে যাবো আমি বরফে। নাভান বিরক্তি নিয়ে বলে, হয়ে যাও, আমার কি? আমার গরম লাগছে। কেন, আপনি কি যুদ্ধ করেছেন নাকি এতক্ষণ? যুদ্ধকালে যন্ত্রপাতি নিয়ে বসে আছি, গরম তো লাগবে। এই কি বললেন? আর একটা কথা বললে এখানে মাথা বরাবর শুট করে দেব। ভিড়ের কারণে সবার গাড়ি আকপিস করছে। নাভানদের গাড়ির সাথে আরেক কাপলের গাড়ি ছিল। মেয়েটা অনেকক্ষণ ধরে নাভান আর হেরাকে লক্ষ্য করছিল। পাশ থেকে তার বরকে ইশারায় দেখায়। আমাকেও কোলে নিয়ে গাড়ি চালাতে হবে? মেয়েটির স্বামী অবাক হয় হঠাৎ কথা বলাতে। কোলে নেবে মানে? বিয়ের দিন বউকে কোলে নিয়ে এক সিঁড়ি উপরে উঠতে গিয়ে যে উল্টে পড়ে গিয়েছিল তাৎক্ষণিক মনে পড়ে। বউটা তার অনেক গোলুমলু, বরটা বাস তার অনুযায়ী, আর সে মলি বাস। বউয়ের কথা শুনে অবাক চোখে তাকিয়ে ঢোক গিলে বলে, ঝিনুক, কে? দেখো না, ওই যে ছেলেটা তার বাবুকে কোলে তুলে কি সুন্দর গাড়ি চালাচ্ছে। হাউ রোম্যান্টিক। আমি উঠবো তোমার কোলে, বেবি প্লিজ। বউ পাগল মোহন কটাক্ষ করে বলে, তোমার ওজন কত জানো? আমি চেপটা লেগে যাব। তো ডার্লিং, বিয়ের দিনের কথা মনে নেই তোমার? কিন্তু তুমি আমায় আবার মোটা বলে খোটা দিচ্ছ। যাও, আমি আর কথাই বলবো না। আজ মোটা বলে কোলে নিচ্ছ না। বলে মুখ গোমড়া করে বসে থাকে মেয়েটা। এবার ছেলেটা পড়েছে বিপাকে। এই গুলুমুলু বউটাকে যে খুব ভালোবাসে, কিন্তু কোলে উঠালে সে যে চ্যাপটা লেগে যাবে। কি করবে? বউকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখতেও পারবে না সে। নিরুপায় হয়ে বলে, আচ্ছা আসো বসো ডার্লিং। পাশ করে কোলে বসতেই ছেলেটার পা চ্যাপটা লেগে যাওয়ার উপক্রম। কিন্তু তাও ছেলেটা বউকে কিছু বলে না। খিচ লেগে দম মেরে বসে থাকে। লোকটা একবার নিজের বউয়ের হাসি মুখের দিকে তাকায়, তো আবার নাভান আর হেরার দিকে। কখন নামাবে কোল থেকে? কিন্তু না, নাভান আর হেরার তো নামার নামই নেই। নিরুপায় মোহন দম ধরে বসে থাকে। আজ মনে হয় ঢাকা শহরে জ্যাম লেগেছে সব নাভানদের গাড়ির সামনে। প্রায় 40 মিনিট হয়ে গেছে গাড়ি নড়ছে না। এবার লোকটা বউকে উদ্দেশ্য করে বলে, ডার্লিং,
তুমি এবার নামো, আমি একটু বাইরে থেকে তোমার জন্য ফুল কিনে আনি। মেয়েটা খুশিতে গদগদ। কোল থেকে ধপাস করে নিচের সিটে বসে। লোকটা গাড়ি থেকে নেমে পা দুটো ঝাড়ি মারে, আর মোড়া ভাঙে, পায়ের হাড্ডি মরমর করে ফুটে যায়। ভাগ্য ভালো যে পা এখনো অক্ষত আছে। লোকটা নাভানদের গাড়ির সামনে যায় কিছুটা রাগ নিয়ে। টকটক শব্দ পেয়ে গাড়ির গ্লাস নামায় নাভান। লোকটা রাগী সুরে বলে, ভাই, বেশি রোমান্টিক হয়ে সবাইকে দেখাতে গেলে তো আমাদের কিছু বিবাহিত পুরুষদের সমস্যা হয়। বউকে নিয়ে আহ্লাদ করবেন বাসায় গিয়ে, কোলে বসিয়ে রাখেন কেন? পাবলিকদের দেখিয়ে হয়রানি করছেন। আপনার জন্য আমার পা চ্যাপ্টা লেগে গেছে। সবাই তো আর আপনার বউয়ের মতো চিকনি চামেলি না যে সারাক্ষণ কোলে বসিয়ে রাখতে পারবে। আমাদের দিকে একটু দেখেন ভাই। শেষের কথাটা একটু করুণ সুরে বলে লোকটা। হেরা কিছু বলতে যাবে, তার আগে নাভান ব্যাপারটা বুঝতে পেরে হেরাকে চুপ করিয়ে দিয়ে লোকটার উদ্দেশ্যে বলে, কি করবো ভাই, মিসাল নিয়ে ঘুরলে যা হয় আর কি। বলছেন তো, সব মেয়েরাই এক। আমিও আপনার মতো হতভাগা। লোকটা মনে হয় নাভানের কষ্ট বুঝলো। তাই নাকি ভাই? তার মানে আপনিও ব্ল্যাকমেইলের শিকার? আমার আগেই বোঝা উচিত ছিল। মেজাত মানে ঝামেলার বস্তা, করলে শুরু শেষ হবে না তাদের কাহিনী। যাই হোক, সমবেদনা ভাই। লোকটা চলে যেতেই পাশ থেকে আরেক কাপল বলে ওঠে, নাভানকে আর পাইকে। ডান দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে সেক্টরের ভিতর দিয়ে টান দেয় গাড়ি। এদিক দিয়ে গেলে অনেক সময় লাগবে, তাও ভালো ট্রেন্ড না হয়ে যায় সে। যাওয়ার আগে মাস্ক পরে নিল, যাতে কেউ সহজে চিনতে না পারে। হেরার কথাই ধ্যান ভাঙে নাভানের। এই লোকগুলো কি বলছিল ওসব? বলেছে বউকে রুমে নিয়ে রোমান্স করতে, পাবলিক প্লেসে না। কি? আপনার মতো লোককে এত ভালো উপাধি দিল? দিলে খালু মামা এইসব বলেও মানা যেত। এমন বড় লোকের সাথে আমার মতো পিচ্ছি মেয়েকে জড়াচ্ছে। ছি 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 ছি, কি দিন এলো হেরা তোর! দিন তোমার ভালো, আমার খারাপ। আমি যাদের পছন্দ করি তারা নজরে পড়ে। তুমি তো নোটিশে আসনি, আর এরা তোমায় আমার লেভেল উঠিয়ে দিচ্ছে। ভুল লেভেলে এসে ভুল মানুষ নিয়ে ভাবছে এরা। হেরা কিছু বলতে যাবে, তার আগে নাভান ধমকে ওঠে। মিসেল গার্ল, আর একটা কথা বলে কামড়িয়ে দেবো কিন্তু। বেশ বিরক্ত নিয়ে বলে নাভান কথাটা। বেশ কিছুক্ষণ চুপ থাকে দুজন। এদিকে হেরার চুল নাভানের চোখে মুখে পড়ছে বারবার। ড্রাইভ করতেও সমস্যা হচ্ছে। দাঁতে দাঁত চেপে বলে, ইস, কি গন্ধ! মিসেল গার্ল, চুল বাঁধো, আমার বমি আসছে। ছি, ইয়া। তার চুলে গন্ধ? না, এটা মানা যায় না। এই লোকের নাকে নির্ঘাত সমস্যা আছে। হেরার মতে মেয়েদের চুলের ঘ্রাণে ছেলেরা পাগল হয়ে যায়, আর জামাই থাকলে তো কথাই নেই। আপনার নাকে সমস্যা? আপনার ধারণা আছে কি ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করি আমি? আপনি কিন্তু আমার বারবার অপমান করছেন। তো কি করব, আমার বিচ্ছিন্ন লাগছে। তোমার চুলের গ্রাউন্ড খুব বিরক্ত করছে আমায়। আপনি জানেন এই চুলের গ্রানে কয়টা ছেলে পটাতে পারতাম আমি? একটু বেশি হয়ে যাচ্ছে না মিস হেরা? বেশি না, আমার চুলের মিষ্টি ঘ্রাণে আমার ভবিষ্যৎ জামাই উন্মাদ হয়ে যাবে। ওইসব আপনি বুঝবেন না। উন্মাদ? হার্ট অ্যাটাক করবে। নিজেকে কি নায়ক ঐশ্বরিয়া মনে করছেন? তার থেকেও বেশি। মুখ বাঁকিয়ে দুজন দুই দিকে মুখ করে ফেলে। হঠাৎ নাভানের ভারী কণ্ঠে হকচকিয়ে যায় হেরা। নিজের ওড়না ঠিক করো মেয়ে, তখন মানুষ বলবে গাড়ির ব্যাক সিট থাকতে ফ্রন্ট সিট অকাজ করি। তোমার জন্য নিজের নামের উপর ট্যাগ লাগাতে পারবো না। নিজের দিকে তাকিয়ে দেখে ওড়না বুক থেকে গলায় পেঁচিয়ে গেছে। বুকে তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। গলায় একসাথে দুইটা তিল দেখা গেলেও বুকের ভাঁজের উপরের তিলটা দেখা কম চাই ওড়না নেওয়ার কারণে। নিজেকে এমন অবস্থায় দেখে লজ্জায় পড়ে যায় হেরা। আর একটা কথাও বলে না। দুজনের মুখে স্ট্যাপলার মেরে বসে থাকে। বেশ খানিকক্ষণ ড্রাইভ করার পর হাসপাতালের সামনে আসে তারা। হেরা খুশিতে গদগদ। ইস, এক্ষুনি মেডিসিন দিয়ে হাত ছুটাতে পারলেই হলো। আর জীবনে এই ব্যাটা গিটারওয়ালার আশেপাশে থাকবে না। দুজন গাড়ি থেকে নামতে আরেকটা কার এসে তাদের মুখে কিছু একটা দিয়ে নিয়ে যায় উঠিয়ে। নাভান কিছু করার আগেই, করবেই বা কি করে, এক হাত কাটা আর এক হাত জোট লাগানো। কে বা কারা তা বুঝার আগে মুখে স্প্রে করে দেয়। তখন ভয়ে হেরা নাভানকে জড়িয়ে ধরেছিল। ওই জড়িয়ে ধরা অবস্থায় দুজনে পড়ে আছে অবহেলায় গাড়ির ব্যাক সিটে। দুজন যদি এখন সজ্ঞানে থাকতো তাহলে কুরুক্ষেত্র বানিয়ে ফেলতো। দুজন দুজনকে এমন ভাবে জড়িয়ে ধরায় তাদের মধ্যে বিন্দু পরিমাণও ফাঁকা নেই। গাড়িতে বসে বল্টু নামের ছেলেটা একজনকে ফোন দেয়। স্যার, কাম হয়ে গেছে। কইছি না ঢাকার কিং না কোবরা, আমি বল্টুর কাছে সব হারাবো। ফোনের ওপাশে লোকটা বাহবা দিয়ে ফোন কেটে দেয়। গাড়ি চলতে থাকে তার আপন গতিতে। এদিকে সময় তার নিজ গতিতে চলছে। ঘড়ির কাঁটা বিকেল ছেড়ে সন্ধ্যা হতে চলেছে। শহরের বুক চিরে যায়
শহরের বুক চিরে গাড়ি অদূর গ্রামে চিকন সরু পথ দিয়ে ঢুকছে। মাটির এবড়ো থেবড়ো রাস্তার কারণে ঝাঁকি লেগে নাভানের চোখ খুলে যায়। প্রায় 5-6 ঘন্টা পর বুকে ভারী কিছুর অনুভব হতেই ভালো করে তাকায়, কিন্তু চোখের সামনে কালো নিখুঁত অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পায় না। এক হাতে কারো পেট জড়িয়ে ধরে রেখেছে সে শক্ত করে, তা বুঝতে পারছে। মাথা খাটাতেই মনে পড়ে তাদের কিডন্যাপ করা হয়েছে, আর হেরা তার সাথে রয়েছে। তাদের হাত তো এখনো জোড়া লাগানো। এবার কি হবে, এবার কি করবে? ফোনটাও তখন পড়ে গিয়েছে ওই হাসপাতালের সামনে, যখন কিডন্যাপাররা তাদের তুলে এনেছে। মনে মনে নিজেকেই বকতে থাকে, কে বা কারা এই কাজ করেছে তা বুঝতে পারছে না। তার এমন শত্রু হয়নি যে তাকে তুলে আনবে। হ্যাঁ, তার মায়ের সূত্র ধরে হয়তো এনেছে। এখন কিভাবে কি করবে? হাত আটকানো, আবার হেরাও সাথে আছে। একা থাকলে এক একটাকে জীবন্ত পুঁতে ফেলতো বা বুড়িগঙ্গা নদীতে কেটে ভাসিয়ে দিত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। হেরাকে নিজের থেকে সরাতে চাইলে নরম কিছুতে হাত লাগে। এই রে, ভুলে কি ওই জায়গায় হাত দিয়ে ফেলেছে? বুঝার জন্য আবার হাত দিয়ে বুঝে এটা হেরার পেট। ফট করে হাত সরিয়ে আনে। মনে মনে মেয়েটাকে গালি দিতে ভুলে না। মিসেল তো এমনি এমনি বলি না, মন তো চাচ্ছে তুলে এক গাছের মারে। ইটের কোথাকার। কাপা হাতে নাভান হেরার টি শার্টটা নিচে নামিয়ে দেয়। অনেক কষ্টে চোখের পর্দা খুলে বুঝতে পারে তারা গাড়ির ব্যাক সিটে আছে। সামনে 2 জন আর তার সামনে 1 জন। সবগুলো মরার মতো ঘুমাচ্ছে ড্রাইভার ছাড়া। গাড়ির ভিতর লাইট অফ। মাথা উঁচু করতেই গ্লাস ভেতর দিয়ে দেখতে পায় সরু জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চলছে। ল্যাম্পপোস্টের আলোতে ভালোই বোঝা যাচ্ছে। নাভান বুঝতে পারে তারা ভালোই বিপদে পড়তে যাচ্ছে। জায়গায় জায়গায় ল্যাম্পপোস্টের আলোতে ভালোই আলো আসছে গাড়ির ভিতর। নাভান মাথা উঁচু করতেই দেখে হেরার স্কার্ট পায়ের খানিক উপরে। দেখেই মেজাজ খারাপ হয়ে যায়। অসভ্য মিসেল গার্ল। নিজের পা দিয়ে স্কার্ট ঠিক করে দেয়। পায়ের ঘষা পেতেই হেরা লাফ দিয়ে উঠতে যাবে, তার আগেই নাভান তাকে ঝাপটিয়ে ধরে কানে কানে বলে, চুপ, একদম চুপ। সামনে ডাকাত বসে আছে, কথা বললেই শেষ আমরা। হেরা ভয়ে ঢোক গিলে। সে তো ভুলে গেছে তারা কিডন্যাপ হয়েছে, কিন্তু এখন অসভ্য গিটারওয়ালার কাছে শুনছে ডাকাত। আল্লাহ, এবার কি হবে? এসেছিল প্রতিশোধ নিতে, কিন্তু এখন তো সেই ওই লোকের সাথে মরতে যাচ্ছে। আচ্ছা, কিডন্যাপাররা কি তাকে মেরে ফেলবে? আর কি কারোর সাথে দেখা হবে না? ভয়ে ভয়ে ফিসফিস করে বলে। অশুভ গিটারওয়ালা এখন উপায়? নাভান বলল। ওয়েট, আমার বাম পকেটে একটা ঘড়ি আছে, ওইটা বের করো। সাথে সাথে হেরা বলে ওঠে, আম্মুকে এখানে ঘড়ি দিয়ে কি করবেন? থাকলে ছুরি পিস্তল থাকলে বলেন, তা বের করি। উত্তরে নাভান বলে, এখন এসবের কাজ নেই, তোমার যা বলছি তাই করো। আপনি না ঢাকার কিং, পকেটে পিস্তল ছুরি না নিয়ে ঘড়ি নিয়ে ঘুরেন? ছ্যা, নিম্নবিত্ত নেতা ফেতা, খুদেই আপনারা ঢাকার কিং বলে মানুষ। বেশ রাগ হয় নাভানের মেয়েটার উপর। নাভান বলে উঠল, হ্যাঁ, তোমার মতো ভার্সিটিতে ছুরি পিস্তল নিয়ে যেতাম মিসেল গার্ল। তোমার যা বলছি তাই করো। অ্যাটম বোমের মতো মুখটা অফ করো। হেরা কাপা হাতে পকেট হাতড়ে ফোনটা বের করে নাভানের দিকে বাড়িয়ে দেয়। চারপাশে অন্ধকার আর চাপা উত্তেজনা, যেন সামান্য শব্দ বিপদ ডেকে আনবে। নাভান এক ঝটকায় হেরাকে নিজের দিকে ঘুরিয়ে নিচে বসিয়ে দেয়। হাতের ঘড়িটা আড়াল করে রাখে, যেন তার ক্ষীণ আলো কারোর চোখে না পড়ে। মুহূর্তটা এত কাছে, এত নিঃশ্বাসের ভেতর বন্দি। হেরা বুঝতেই পারে না কখন তার শ্বাস ভারী হয়ে উঠেছে। নিচে পড়ে থাকতে থাকতে হেরার দম যেন আটকে আসে। নাভানের বুকের কাছাকাছি থাকা, তার শরীরের উষ্ণ গন্ধ অচেনা এক ঘোরের মতো চারপাশ ঢেকে ফেলে। হেরা চোখ শক্ত করে বন্ধ করে রাখে, যেন চোখ খুললেই এই অদ্ভুত অনুভূতিটা ভেঙে যাবে। তার বুকের ধরফরানি নিজেই শুনতে পাচ্ছিল সে। নাভান দ্রুত মোবাইল ঘড়িটা আড়ালে লুকিয়ে ঝিনুককে কল দেয়। কণ্ঠ নিচু, কিন্তু তাড়াহুড়ো স্পষ্ট। ঠিক তখনই নীরবতা চিরে ফোনের লাইন ঢুকে যায়, আর সেই সঙ্গে নিচ থেকে বল্টু নামের লোকটা হঠাৎ চিৎকার করে উঠল, এই কাজ চোরের দল, পরে পরে ঘুমাচ্ছিস নাকি? দেখ তো ছেলে মেয়ে দুইটার জ্ঞান ফিরছে কিনা। একজন উকি দিয়ে দেখে বলল। না বস, দুজনেই এখনো বেহুশ হয়ে পড়ে আছে। আরেকজন বিরক্ত স্বরে বলে উঠল, আরে হারামজাদার দল, এই ছেলেটাকে মারা যাবে না, শুধু জিম্মি করে রাখতে হবে। এদের কিছু হলে আমাদের সারা জীবন জেলের ভাত খেতে হবে, বুঝিস না? দুই পক্ষ এখানে বারুদের উপর বসে আছে, একটুখানি ভুল হলে সব উড়িয়ে দেবে আমাদের সহ।
পল্টুর সঙ্গে থাকা ছেলেটা প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল এখানে শুধু একটা দুর্ঘটনা নয়, এর ভেতরে জমে আছে অদৃশ্য কোনো গল্প, না বলা অনুভূতির ভার। এদিকে 72 কেজি ওজনের মানুষটার নিচে চাপা পড়ে হেরার নিঃশ্বাস ধীরে ধীরে আটকে আসছিল, বুকটা যেন পাথর হয়ে যাচ্ছে, চোখে অন্ধকার নামছিল। শেষ চেষ্টা হিসেবে সে দাঁত বসিয়ে দেয় নাভানের শক্ত বুকে।